নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকে আমাদের শীর্ষক ট্রাম্পের শর্ত মেনে নেওয়া ছাড়া মোদিজির কাছে অন্য কোনো উপায় আছে? কিছুদিন আগেও দেখে মনে হতো যে দেশে প্রধানমন্ত্রী ছাড়া কেউ নেই, ক্যাবিনেটে একজন, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। রেল উদ্বোধনে প্রধানমন্ত্রী, রাস্তা সাফাই অভিযানে ঝাড়ু হাতে প্রধানমন্ত্রী, ছেলে মেয়েদের পরীক্ষায় আগে জ্ঞান দিচ্ছেন কে? প্রধানমন্ত্রী, যার নিজের সার্টিফিকেট নেই। তিনি বিজ্ঞানের কথা বলছেন, তিনি বলছেন অস্ত্রশস্ত্র আর যুদ্ধের কথা, তিনি বলছেন বাণিজ্যের কথা, সমস্ত ডিপার্টমেন্টের কথা উনিই বলছেন। আমি আমি আর আমি, গোগা বাবার সেই বরফির মতো, আমি সত্য, আমি ব্রহ্ম, এই ধরনের একটা ভাবসাব। তো সেই তাকে এখন বোবায় ধরেছে। বোবায় ধরে জানেন, হঠাৎ করে সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে যাও করে, ওরকম তাকে এখন বোবায় ধরেছে। তিনি এখন কেবল জ্ঞানের কথা বলছেন। স্বদেশি কিনুন, দেশের শিল্প বড় হবে। স্বদেশি কিনুন কিরমভাবে বলছেন? পকেটে মবলা, চোখে কার্টিয়ারের গগলস, গাড়ি চড়েন বিদেশি, প্লেনে চড়েন বিদেশি, কিন্তু স্বদেশি আমরা কিনবো, দেশের মানুষ কিনবে, দেশের শিল্প বড় হবে, এইভাবে কেমন ধরনের বেগ কথাবার্তা বলছেন, কিন্তু আসল কথাবার্তা কিচ্ছু বলছেন না। একটা কথাও বলছেন না আর ওই আমেরিকা নিয়ে, ওনার বন্ধুকে নিয়ে। কিন্তু অন্যান্য মন্ত্রীরা এদিকে ওদিকে কথা বলতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপার, উনি চুপ, বাকিরা কথা বলছেন। পীযূষ গোয়েল যে বাণিজ্য মন্ত্রী, সেটা বোঝা গেল অনেকদিন পরে। তিনি আমেরিকাতে বাণিজ্য চুক্তির কথা বলতে গিয়ে এমনকি কথাও বলেছেন, অবাক কাণ্ড। আগে যেতেন, চুপচাপ চলে আসতেন, যা বলার বলতেন মোদিজি। এবারে উনি বলেছেন যে এবার থেকে অনেক বেশি তেল কেনা হবে আমেরিকার কাছ থেকে। বোঝো কাণ্ড, হঠাৎ করে এই বোধোদয় কোথা থেকে হলো? এতদিনে বেড়ালের আসল গলাটা শোনা যাচ্ছে। কি বললেন তিনি? Commerce and Industry Minister Piyush Goyal said the government aims to expand trade in energy products with the US over the coming years. মানে সামনের বছরগুলোতে ইউএস থেকে অনেক বেশি এনার্জি কেনা হবে, মানে তেল কেনা হবে। The world recognizes that this, মানে এনার্জি সিকিউরিটি, is one area where we all have to work together. মানে এই জায়গাটায় সবাই একসঙ্গে কাজ করতে হবে। মানে একসঙ্গে মানে আমেরিকা দাদা যা বলবেন সেরকম মেনে কাজ করতে। We are big importers of energy from across the world, including from the US. We expect to increase our trade to the US in energy products in the years to come. সামনের বছরগুলোতে আমরা ইউএস থেকে আরো বেশি তেল কিনবো হুজুর, আমাদের ওপর থেকে পেনাল্টিটা তুলে নিন। এই হচ্ছে মোদ্দা কথা। হ্যাঁ, আর তার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প ইউএন অধিবেশনে আবার বলেছেন, আমি যুদ্ধ থামিয়েছি ভারত পাকিস্তানের। আমি মনে করি ভারত আর চীন রাশিয়ার যুদ্ধ ব্যবস্থাকে সচল রেখেছে, রাশিয়া থেকে তেল কিনে, মানে খুব সাফ, তেল কেনা বন্ধ করো, এটাই প্রথম শর্ত। প্রথম শর্ত হচ্ছে তেল কেনা বন্ধ করো রাশিয়া থেকে। দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে কৃষিক্ষেত্র হাট করে খুলে দাও। হ্যাঁ, দুটোই করবেন মোদিজি। উনি জানেন এগুলো তাকে করতে হবে। উনি ইন্দিরা গান্ধী নন। দেশের মানুষকে যিনি বলতে পারেন একবেলা খেয়ে থাকবো কিন্তু কারোর কাছে ভিক্ষে করতে যাব না, এটা উনি বলতে পারবেন না। কারণ এটা বললে এতদিনকার বুজরুকিটা ধরা পড়ে যাবে। তাকিয়ে দেখুন, ধসছে শেয়ার বাজার, পড়ছে টাকার দাম। কেন এমনটা হচ্ছে? হোয়াইট হাউস থেকে আসা একের পর এক ধাক্কায় টলমল করছে অর্থনীতির বিভিন্ন প্যারামিটার। কেন এটা হচ্ছে? ভারতের শেয়ার বাজার আজ টালমাটাল কেন? টাকার দাম ক্রমশ কমছে, হু হু করে কমছে, যা সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়াচ্ছে। কেন? অনেকেই ভাবছেন কি হচ্ছে এসব, কেন হঠাৎ এমন পরিস্থিতি একটা তৈরি হয়েছে। এর মূল কারণগুলো খুঁজতে গেলে চোখ রাখতে হবে আমেরিকার দিকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই সময়কার কিছু মন্তব্য আর তার প্রশাসনের নেওয়া একের পর এক কঠোর পদক্ষেপগুলো এই অর্থনৈতিক অস্থিরতার প্রধান কারণ। আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। মাত্র গতকাল রাষ্ট্রসংঘের গত পরশু সাধারণ পরিষদের ভাষণ দিতে গিয়ে
ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন, বলেছেন ভারত আর চীন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রধান অর্থদাতা, টাকার যোগানদার। ট্রাম্পের যুক্তি, রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে এই দুটো দেশ, আর সেই বিরাট টাকাই পরোক্ষভাবে যুদ্ধকে চালিয়ে নিয়ে যেতে রাশিয়াকে আর্থিকভাবে সহায়তা করছে। এই অভিযোগটা ট্রাম্প সাহেবের মতে অত্যন্ত গুরুতর এবং এরই প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প ভারতের ওপরে অতিরিক্ত 25% শুল্ক চাপিয়েছে, মানে 25-25-50, যার ফলে ভারতীয় পণ্যের ওপরে মোট শুল্কের পরিমাণ এখন 50%। ভারত সরকার এই শুল্ককে অযৌক্তিক এবং অনুচিত বলে মন্তব্য করেছেন। এটা প্রধানমন্ত্রী বলেননি, বিদেশ সচিব বলেছেন। তাতে অবশ্য ওনার কিছু যায় আসে না। ট্রাম্প কেবল ভারতকেই নয়, ন্যাটো দেশগুলোর প্রতিও একই অভিযোগ করেছেন, কারণ তারাও রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করেনি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়া যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে না আসে তাহলে আরও কঠোর শুল্ক চাপানো হবে। কিন্তু কার্যত তিনি না চীনের ওপরে না ওই ইউরোপিয়ান দেশগুলোর ওপরে কোনো রকম পেনাল্টি ট্যারিফ চাপিয়েছে, না, চাপাননি। অনেকে ধেই ধেই করে নৃত্য করছিলেন নাকি নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে নাকে ঝামা ঘষে ট্রাকে এনেছেন। ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, সেটা দেখে কিছু নির্বোধের এটাই মনে হয়েছিল এটাই একটা স্রেফ আনুষ্ঠানিক একটা চাল, আর কিছুই নয়, তা বোঝার বয়স বা বুদ্ধি ওনাদের নেই। আসলে শুভেচ্ছা আর ট্যারিফ চাপানোর এই আপাত বৈপরীত্যের মধ্যে, এই যে কন্ট্রাডিকশনের পেছনে রয়েছে একটা গভীর রাজনৈতিক কৌশল, একটা স্ট্র্যাটেজি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে ব্যক্তিগত সম্পর্ক এবং দেশের বাণিজ্যিক স্বার্থ সম্পূর্ণ আলাদা। উনি মোদিজি নন। ওনার কাছে দেশের স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ আর ব্যক্তিগত সম্পর্ক দুটো আলাদা জিনিস। মোদির প্রতিটা ব্যক্তিগত শুভেচ্ছা একটা কূটনৈতিক সৌজন্য মাত্র। মোদির জন্য যে ব্যক্তিগত শুভেচ্ছা সেটা একটা কূটনৈতিক সৌজন্য, কিন্তু যখন দেশের অর্থনৈতিক বা ভূ রাজনৈতিক মানে জিওপলিটিক্যাল স্বার্থের প্রশ্ন আসে, যখন প্রশ্ন আসে তার কোথায় কতটা লাভ হবে, ধরুন আমি বলছি যে ওনার বলেছেন উনি আমার দেশের লোক আগে চাকরি পাবে। কিভাবে চাকরি পাবে? বাইরে থেকে মেধা যাচ্ছে, বাইরে থেকে লোকজন যাচ্ছে, কম পয়সায় সেখানে চাকরি করছে। অন্যান্য বড় বড় কোম্পানিগুলো দেখছি যে কম পয়সায় তাদেরকে দিয়ে চাকরি করানো যায়। ঠিক আছে, তাহলে কম পয়সায় চাকরি করান, কিন্তু ওদেরকে আনার জন্য আপনাকে $1,00,000 দিতে হবে। হয়ে গেল, পয়সাটা বেড়ে গেল। তাহলে তারা আর এখান থেকে না নিয়ে গিয়ে, বাইরে থেকে না নিয়ে গিয়ে আমেরিকার লোককে দেবে। তার মানে ওনার স্বার্থ হচ্ছে কি আমেরিকার স্বার্থ, আমেরিকার যাতে ভালো হয় উনি সেটাই করে যাচ্ছেন। যে কোনো রাষ্ট্রপ্রধান করবেন, ভালো মন্দ কি শেষ পর্যন্ত হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার যেটা মনে হচ্ছে ভালো সেটাই উনি করছেন, কিন্তু সেই ভালোটা আমেরিকার ভালো। তখন সেই সম্পর্ক কোনো প্রভাব ফেলে না, ব্যক্তিগত সম্পর্ক, সেটা পদে পদে বুঝিয়ে দিচ্ছেন ট্রাম্প। তার কাছে আমেরিকান কর্মসংস্থান রক্ষা এবং নিজের দেশের বাণিজ্যিক সুবিধে নিশ্চিত করাটাই প্রধান লক্ষ্য। তাতে ওনার সঙ্গে দেখা হওয়ার পরে পশমিনা শাল দিচ্ছেন না হিরে দিচ্ছেন তাতে কিচ্ছু এসে যায় না। উনি শেষমেশ একটা কার্ডবোর্ডের বাক্স খালি দিলেও উনি এটাই করবেন যদি ওনার সেটা আমেরিকার স্বার্থের জন্য মনে হয়। তাই শুভেচ্ছা বার্তার মাধ্যমে তিনি একটা ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেছেন, আর একই সঙ্গে ভারতের উপরে বাণিজ্যিক চাপ প্রয়োগ করে নিজের রাজনৈতিক উদ্দেশ্যগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি দেখলে বোঝা যায় এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, এটা আমেরিকার নীতির একটা সুপরিকল্পিত প্রতিফলন। এবং মাথায় রাখুন, ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতি কেবল শুল্ক আরোপের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতের অর্থনীতির প্রধান দুটো স্তম্ভ, একটা হচ্ছে রপ্তানি, কারণ ভারত আমেরিকার সঙ্গে যে ট্রেড করে তাতে আমাদের নয়, আমেরিকার ট্রেড ডেফিসিট, অর্থাৎ আমরা ওদের কাছ থেকে টাকা পাই, একাধ টাকা নয়, বিশাল $48 বিলিয়ন ট্রেড ডেফিসিট, তো আমরা ওদের কাছ থেকে পাই। এবার সেই জায়গায়, এবং তথ্য প্রযুক্তি যেটা আইটি সেক্টর, সেটা এই দুটোকে লক্ষ্য করে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিচ্ছেন। অর্থাৎ এই দুটো জায়গায় তিনি আঘাত করতে চান। তিনটে পদক্ষেপ একসঙ্গে ভারতের উপরে এক সম্মিলিত অর্থনৈতিক চাপ তৈরি করছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। প্রথমত 50% শুল্কের কারণে আমেরিকার বাজারে ভারতীয় পণ্য 30 থেকে 35% বেশি দামে বিক্রি হচ্ছে বা হবে, মানে রাখা হচ্ছে অন্তত সেলফে। এই যে হাই প্রাইস ভারতের রপ্তানিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সাধারণত টাকার দাম কমলে রপ্তানিকারকরা লাভবান হন, কারণ টাকার দাম কমছে মানে কি, ওরা যদি $1 দেয়, আমরা আগে এখানে যে 84 টাকা পেত সে যদি 88 টাকা পায় তার লাভ হচ্ছে। কিন্তু এখানে লাভ হচ্ছে না, কারণ পণ্যই বিক্রি হচ্ছে না। তাদের পণ্য বিদেশি ক্রেতাদের কাছে সস্তা মনে হয়, কিন্তু এই 50% শুল্কের দেওয়াল সেই স্বাভাবিক সুবিধাটুকু পুরোপুরি নষ্ট করে দিয়েছে। রপ্তানিকারক যারা, তারা বলছেন টাকার মূল্যে কিছুটা কমলেও
শুল্কের কারণে তাদের প্রতিযোগিতা করার ক্ষমতাই তো আর থাকছে না। দ্বিতীয় কি, H1B ভিসার দাম বাড়ানো। নতুন আবেদনকারীদের জন্য H1B ভিসা আগেই বলেছে $1,00,000 বাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের আইটি সেক্টরের আয়ের অর্ধেক বেশি আসে আমেরিকা থেকে, বিরাট রেমিটেন্স আমেরিকা থেকে আসে। বিশাল ফি বৃদ্ধির ফলে আইটি কোম্পানিগুলো মুনাফা কমে যাচ্ছে। একই সঙ্গে এই পদক্ষেপের কারণে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, বিদেশি মুদ্রা ইনফ্লো কমে আসার আশঙ্কা দেখা দিয়েছে এবং কমছে। তৃতীয় যেটা, সেটা আরো ডেঞ্জারাস, আসতে চলেছে, এখনো পর্যন্ত আসেনি কিন্তু আসতে চলেছে, এটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং এর উপর নতুন বিপদ আসছে। আমেরিকা প্রভাবিত হায়ার অ্যাক্ট নামে একটা আইন এই বছরের শেষে আসছে। যদি সেটা পাস হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে, আরো খারাপ হবে। এখন তো যেটা খারাপ হয়েছিল সেটা হচ্ছে আমেরিকায় যারা কাজ করছে তাদের খারাপ হয়েছিল। এখন এখানে বসে যারা আমেরিকার কাজ করছিল, অর্থাৎ আমেরিকান লোকজন বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের আনবো না, তুমি ব্যাঙ্গালোরে বসে, তুমি কলকাতায় বসে, তুমি মুম্বাইতে বসে, তুমি মহারাষ্ট্রে বসে কাজ করো, আমি ওখান থেকে কাজটা নিয়ে নেবো, তোমাকে পয়সা পাঠিয়ে দেবো। এবারে বলা হচ্ছে যে আউটসোর্সিং বাবদ যে টাকা দেওয়া হয় তার উপরে 25% কর চাপানো হবে। এই খরচকে আর করমুক্ত রাখা হবে না। এই আইন কার্যকর হলে আইটি কোম্পানিগুলো মুনাফা আরো কমে যাবে, চুক্তির শর্ত নতুন করে আলোচনা করতে হবে এবং অনেক চুক্তি বাস্তবায়নে দেরি হবে। আর এই তিনটে পদক্ষেপকে যদি আলাদাভাবে দেখেন তাহলে ভুল করবেন। শুল্ক আরোপের পেছনে আছে জিও পলিটিক্যাল রিজন, তার মানে রাশিয়া থেকে তেল কেনা, ভিসা আউটসোর্সিং সংক্রান্ত আইনগুলোর পেছনে রয়েছে দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ দুদিক থেকেই আমেরিকা নিজেদের স্বার্থ বজায় রাখছে, আমেরিকায় কর্মসংস্থান বাড়ানো হচ্ছে। এই দুটো কারণের একটা টোটাল রেজাল্ট ভারতকে কোণঠাসা করার জন্য একটা সম্মিলিত আর সুপরিকল্পিত কৌশল বলে সবার মনে হচ্ছে। মোদিজিও এটা বুঝেছেন। এই ট্রিপল অ্যাটাক ভারতের বৈদেশিক নীতিকে প্রভাবিত করতে এবং আমেরিকান অর্থনীতিকে শক্তিশালী করতে ট্রাম্প প্রশাসনের ইচ্ছের সঙ্গে একেবারে খাপে খাপ। দেখুন না শেয়ার বাজারের দিকে তাকিয়ে, টাকার হাহাকার চলছে। আমেরিকার এসব নীতির সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের শেয়ার বাজার, টাকার মূল্যে। পরিস্থিতি এতটা খারাপ যে বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে তাদের টাকা তুলে নেওয়া শুরু করেছে। ফলে শেয়ার বাজারের সূচকগুলো হু করে নেমে যাচ্ছে। ডলারের বিপরীতে টাকার মূল্য রেকর্ড পরিমাণ কমছে। বাজারের পরিসংখ্যান দেখুন, তাহলে বোঝা যাবে এই পতনের তীব্রতা কতখানি। গত পরশু সেন্সেক্স সূচক 57.87 পয়েন্ট, 0.07% কমেছে। 82,102-তে নেমেছিল, আজকে সেটা 81,700 কিছুতে নেমে গেছে। একই সঙ্গে নিফটি 50 সূচক 32.85 থেকে 0.13% কমে 25,169 রয়েছিল, সেটা আরো কমে গেছে। এই পতনের মূল কারণ হলো বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে তারা টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে আমাদের এখানে যে টাকা ঢেলেছিল সেই টাকা বেরিয়ে যাচ্ছে। মঙ্গলবারে তারা 3,551 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছেন। আজকের অবস্থা কালকে বোঝা যাবে, ভয়ঙ্কর অবস্থা। আর গত দুদিনে মোট প্রায় 5,523 কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এই বিদেশি পুঁজি তুলে নেওয়া বাজারকে এক ধাক্কায় অনেকটা নিচে নামিয়ে আনছে। বিশেষ করে আইটি এবং বড় বেসরকারি ব্যাংকগুলোর শেয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা সরাসরি আমেরিকার নীতির সঙ্গে যুক্ত। এই শেয়ার বাজারের পতনের পাশাপাশি টাকার দামের করুণ অবস্থা। মঙ্গলবার ডলারের বিপরীতে টাকা 88.75, রেকর্ড, নতুন রেকর্ড। আগের দিনে 88.31-এর তুলনায় আরো কম। চলতি আর্থিক বছরে টাকার মূল্য 3.7%, 2025 সাল পর্যন্ত 3.54% কমেছে। একটা সময় মোদিজি বলতেন, মনমোহন সিং এর সময়, সরকার পড়ছে না, টাকা আগে পড়ছে, বুঝতে সময় লাগবে। এখন কি হচ্ছে? হুহু করে টাকার দাম পড়ছে, যা ভারতীয় টাকাকে এশিয়ার দ্বিতীয় সবচেয়ে খারাপ পারফর্ম করা কারেন্সি করে তুলেছে। সেকেন্ড ব্যাড কারেন্সি এশিয়ার মধ্যে। আফগানিস্তান প্রথম, তারপরে আমরা আছি। আমাদের ওপরে আছে পাকিস্তান, আমাদের ওপরে আছে বাংলাদেশ। এবং এর ওপরে বিশ্লেষকরা বলছেন এই পতন আরো বাড়বে। ব্যাংক অফ বরোদার প্রধান অর্থনীতিবিদ মদন সাবনাভিস মনে করছেন, বা তিনি বলেছেন, বছরের শেষে ডলারের বিপরীতে টাকার দাম 89 টাকা 50 পর্যন্ত নেমে যেতে পারে। আর টেকনোক্র্যাট ইন্ডাস্ট্রিজ এসকে সারাফ আরো খারাপ পূর্বাভাস দিয়েছেন। তার মতে আগামী 5 মাসের মধ্যে টাকার দাম 100 ছুঁয়ে ফেলতে পারে।
এই পরিস্থিতি এক নেগেটিভ সাইকেল তৈরি করছে। বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার ফলে শেয়ার বাজার পড়ছে, যা আরো বেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করছে। এর ফলে আরো বেশি পুঁজি প্রত্যাহার হচ্ছে এবং টাকার মূল্য আরো কমছে। সাধারণত টাকার মূল্য কমলে রপ্তানিকারকরা কিছুটা সুবিধে পান, কিন্তু এখন সেই সুবিধাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে 50% শুল্কের কারণে। টাকার দাম কমা এখন আর কোনো ইতিবাচক ফল দিচ্ছে না, বরং কেবল আমদানি খরচ বাড়িয়ে দিচ্ছে, যা তেল, ইলেকট্রনিক্স এবং অন্যান্য বিদেশি পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। ভারতের এপ্রিল জুন সময়ের কারেন্ট অ্যাকাউন্ট $14.6 বিলিয়ন সারপ্লাস থেকে নেমে $2.4 বিলিয়ন ঘাটতিতে চলে গেছে। আমাদের সারপ্লাস কারেন্ট অ্যাকাউন্ট 14 থেকে 2-এ নেমে এসছে, এবং 14 থেকে 2 মানে মাইনাস। আগামী দিনে কি আসতে চলেছে এই তথ্য সেটাই বুঝিয়ে দিচ্ছে। তাহলে সরকার কি করছে, ভবিষ্যতে কি হতে পারে? এরকম এক কঠিন পরিস্থিতিতে ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংক, আরবিআই কি পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকা স্বাভাবিক, কিন্তু আমরা কিছুই জানি না, কারণ প্রধানমন্ত্রী এসব নিয়ে কিছু বলছেন না, ওনাকে বোবায় ধরেছে। সরকার আমেরিকার চাপানো শুল্ককে অযৌক্তিক, অনুচিত বলে প্রতিবাদ জানিয়েছে। একটা বিদেশ সচিবের একটা কথা, কত বড় কাজ, উনি পাস। এবং সরকার এটাও জানে যে এর বাইরে এর সমস্যার সমাধান রাতারাতি করা সম্ভব নয়, কারণ এই সমস্যা আজ তৈরি হয়নি। মাথা হেঁট করে হেঁ করার সময়, আপকিবার ট্রাম্প সরকার এসব বলার সময় এটা মাথায় রাখলে আজ কাজে দিত। এটা কেবল অর্থনৈতিক সংকট নয়, এটা একটা জটিল জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ, যার মোকাবিলা করতে হলে সত্যি করে একটা 56 ইঞ্চি সেনা দরকার। তার মধ্যেও মাঠে নেমেছেন কিছু আমলা, তাদের পরামর্শে এই পরিস্থিতিতে কিছু কাজ শুরু হয়েছে, যদিও সরকারের কৌশল বা অপশন খুব সীমিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকার মূল্যকে হঠাৎ করে ধসে যাওয়ার থেকে রক্ষা করার চেষ্টা করছে, তাই ধীরে ধীরে টাকার মূল্যকে পড়তে দিচ্ছে। আপনারা যে প্রত্যেক দিন 0.2%, 0.02%, 0.13% এরম করে নামছে, এর কারণটা হচ্ছে একবারে যদি নামে সেটা একটা সাংঘাতিক জাত তৈরি করে ওনারা একটু একটু করে নামাচ্ছেন, যাতে করে ওর টাকা দিয়ে দিয়ে, টাকা যোগান দিয়ে দিয়ে, টাকার যোগান দিয়ে দিয়ে টাকার পড়ার যে রেট সেটাকে খানিকটা কমাচ্ছে, যাতে করে রপ্তানি খাতের কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায় এবং একই সঙ্গে বাজারের অস্থিরতা কম থাকে। কিন্তু আমেরিকার শুল্কের কারণে এই কৌশল খুব বেশি কার্যকর হচ্ছে না, হবেও না। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। ট্রাম্পের নীতির কারণে দেশের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে তা সহজে কাটবে না। একদিকে ভূ রাজনৈতিক কারণে রাশিয়া থেকে তেল কেনা, আর অন্যদিকে আমেরিকার চাপ, আর অন্যদিকে তাদের অর্থনৈতিক সুরক্ষাবাদ, তাদের যে নিজেদেরকে রিজার্ভ কর, নিজেদেরকে সুরক্ষায় রাখার যে ভিসা আউটসোর্সিং, ভিসাতে চার্জ করা, আউটসোর্সিং বন্ধ করা, ভারতকে এক কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এই দু ধরনের চাপকে মোকাবিলা করা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষের জন্য এর অর্থ হলো আমদানি করা পণ্যের, অপরিশোধিত তেল, ইলেকট্রনিক্সের দাম বেড়ে যাওয়া, যার ফলে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে। ওই জিএসটির 12 থেকে 5-এ কিচ্ছু হবে না, এবং দৈনন্দিন জীবনে খরচ বাড়বে। এটা বুঝতে পেরেই মোদিজি একটা অপটিক্স তৈরি করার চেষ্টা করেছেন, সামনে জিএসটি কমিয়ে দিলাম। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে কূটনৈতিক এবং অর্থনৈতিক দুটো স্তরে সতর্ক পদক্ষেপ নিতে হবে। রাতারাতি কোনো সমাধান নেই, কারণ ভূরাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক নীতির একসঙ্গে এসে পড়ে যে অবস্থা তৈরি করেছে, তাতে ভারতের জন্য একটা নতুন কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তো সরকার কিছু অপটিক্স তৈরি করতে ব্যস্ত। জিএসটি কমিয়ে সাশ্রয় বাচাত হোগা, নির্ভেজাল ভাট কথা বলছেন প্রধানমন্ত্রী, যিনি গলা জড়িয়ে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সেই ট্রাম্প সাহেব এখন ভারতের গলায় ফাঁস হয়ে বসে গেছেন। এই অবস্থা থেকে বের হতে গেলে একটা স্বাধীন বিদেশ নীতি দরকার, একটা সত্যিকারের রাষ্ট্র নায়কের যা দরকার হয়, যেটা মোদিজি নন। কাজেই এই ধসে যাওয়া অর্থনীতির ফলে মোদিজি এমনিতেই বিদেয় হবে, আর না হলে এতদিন দেশ বেচছিলেন আম্বানি আদানিদের কাছে, এবার সেটা ট্রাম্পের কাছে বেছে দেবেন। এই দুটো অপশনের বাইরে মোদিজির কাছে খুব বিরাট কোনো অপশন নেই। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।